আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অর্থায়ন ফাইন্যান্সের তৃতীয় অধ্যায়, যেটা হচ্ছে অর্থের সময়মূল্য, সেটা নিয়ে আলোচনা করব। এটা ফাইন্যান্স ওয়ার্ল্ডে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই চ্যাপ্টারটা যদি আপনি না পারেন তাহলে আপনি ফাইন্যান্সের কিছুই বুঝবেন না। এটা যদি আপনি না পারেন, আপনি হয়তো বা ফিউচারে ঝুঁকির যে চ্যাপ্টার আছে সেখানে আপনি ম্যাথ পারবেন না, তারপর মূলধন বাজেটিং এর কোনো ম্যাথ পারবেন না। সো এই কনসেপ্ট গুলো যদি আপনার ভালো মতো আয়ত্ত করা থাকে তাহলে ওই ম্যাথ গুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। ইভেন আপনি যখন ফিউচারে কোনো রকম ইনভেস্টমেন্টে যাবেন বা কোনো রকম এফডিআর বলেন, আপনি যদি ব্যাংকে কোনো রকম সঞ্চয় করতে চান বা সঞ্চয়পত্র কিনবেন নাকি, কি ধরনের ইনভেস্টমেন্ট করবেন, সেটার একটা ফান্ডামেন্টাল নলেজ আপনাকে এই চ্যাপ্টার থেকে আপনাকে দিয়ে দিবে। সো আমরা দেখি অর্থের সময়মূল্য কি। চ্যাটজিপিটি কে আস্ক করি, লেটস আস্ক চ্যাটজিপিটি, what is time value of money according to finance? Okay, the time value of money is a fundamental financial concept stating that the sum of money has a different value today than it will in the future due to the potential earnings capacity. In essence, money available now is worth more than the same amount of money in the future because it can be invested to earn interest or generate returns. মানে যদি সিম্পল ভাষায় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে বর্তমানের যে টাকাটা, সে টাকাটার মূল্য বা ক্রয় ক্ষমতা ফিউচারের চেয়ে বেশি। মনে করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আপনি 2014 সালে যখন আপনি কোক বা চিপস কিনতে যেতেন, তখন দেখতেন কোকের দাম ছিল 20 টাকা, হ্যাঁ, হাফ লিটারের দাম। আর এখন হাফ লিটারের দাম দেখেন 50-60 টাকা হবে। হ্যাঁ, তো এই যে সময়ের যে একটা পরিবর্তন হয়েছে না, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার যে টাকার ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে, এই জিনিসটা কিসে? এই জিনিসটাই অর্থের সময়মূল্য। সময়ের সাথে সাথে অর্থের যে ক্রয় ক্ষমতার পরিবর্তন ঘটে, সেটাই কি অর্থের সময়মূল্য। আপনার কাছে যে আগে যে টাকাটা ছিল, 2014 সালে যে টাকাটা ছিল, সে টাকাটা আপনি ইনভেস্ট করলে তো বর্তমানে ওই টাকাটার ভ্যালু অনেক বেড়ে যেত না? ব্যাংক আপনার ইন্টারেস্ট দিত, বা আপনি কোথাও বিনিয়োগ করলে ওই টাকাটা আপনার কি একটা বেটার রিটার্ন দিত। তো আমরা এই ধরনের কনসেপচুয়াল জিনিসগুলাই আমরা এখানে শিখবো। তো দেখি এখানে কি 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 শিখবো আমরা। এই যে প্রেজেন্ট ভ্যালু অঙ্ক শিখবো, ফিউচার ভ্যালুর অঙ্ক শিখবো, ডিসকাউন্ট কি জিনিস মনে করেন সেটা আমরা শিখবো। মনে করেন ফিউচার ভ্যালুর যে আমি যে বর্তমানের যে টাকাটা, বর্তমানের 100 টাকা 2014 সালে কত ছিল, সেই জিনিসটা আমরা ডিসকাউন্টিং এর মাধ্যমে দেখতে পারবো। আর কম্পাউন্ডিং কি? চক্রবৃদ্ধিকরণ। মনে করেন প্রেজেন্টে আমার যে টাকাটা আছে, মনে করেন আমি 2024 সালে আছি, 2024 সালের 100 টাকা 2030 সালে তার ক্রয় ক্ষমতা কত হবে তা আমি ক্যালকুলেট করে দেখতে পারবো। ঠিক আছে, তো এগুলার কিছু ফর্মুলা আছে। যেমন আমি দেখি যে এফবি এন্ড পিভির ফর্মুলা গুলা দিতে বলতেছি, এখন দেখি ওরা কি দেয়। যে এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। যদি আমার ফিউচার ভ্যালু বের করতে হয়, তখন আমার প্রেজেন্ট ভ্যালুর সাথে কি আমার এটা মাল্টিপ্লাই করতে হবে। কেন? আপনি চিন্তা করে দেখেন, আপনার টাকাটা বর্তমানে 100 টাকা, যদি এটা আপনি ইনভেস্ট করেন, ইনভেস্ট করলে টাকাটা বাড়বে না? 2030 সালে আপনি ইনভেস্ট করলেন আজকে 100 টাকা, 2030 সালেও কি আপনি ওই 100 টাকা নিবেন ইনভেস্ট করলে? তো ওই টাকাটা বাড়বে না। যে বাড়তে হলে আমার কি করতে হবে? গুণ করতে হবে। তো এখানে দেখেন প্রেজেন্ট ভ্যালুর সাথে কি ফর্মুলার এই পার্টটা গুণ হয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে চিন্তা করে দেখেন, যদি এখন আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলতো, এটা তো আমি ফিউচার ভ্যালু বের করছি এই ফর্মুলা দিয়ে। যদি আমাকে বলতো প্রেজেন্ট ভ্যালু বের করতে, তো প্রেজেন্ট ভ্যালু আমার বের করতে কি কি করতে হতো? আমার ফিউচার ভ্যালুটাকে ভাগ করতে হতো না। মনে করেন 2030 সালের অ্যামাউন্টটা আমি যদি 2024 সালে আনতে চাই, তো আমার ভাগ করে আনতে হইব না? যে আমার অ্যামাউন্টটা, মানে এই অ্যামাউন্টটা মনে করেন 2024 সালে আমার 200 টাকা আছে, তো ওই 200 টাকাটা বর্তমানে 2024 সালে কত? 30 সালে ছিল 200 টাকা, 24 সালে কত? তো আমার এটা ভাগ করে নিয়ে আসতে হবে না, ভাঙায় নিয়ে আসতে হবে না। এটাই হচ্ছে ডিসকাউন্টিং মেথড। এই যে দেখেন, এই যে প্রেজেন্ট ভ্যালুতে যখন আমার ক্যালকুলেশনটা আসতেছে, তখন আমার কি এভাবে হচ্ছে। এই যে এগুলো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আর হচ্ছে ইন্টারেস্ট রেট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। মনে করুন কত বছর, এই যে 24 থেকে 2030 এর মধ্যে কয় বছরের পার্থক্য? 7 বছরের পার্থক্য না? তো এইগুলাই আমরা আজকে ম্যাথের মাধ্যমে ক্যালকুলেট করে করে শিখবো। আচ্ছা দেখি বইয়ে এখন কি বলছে। বইয়ের ক্যালকুলেশনে আসা, বইয়ের ইয়েতে আসা যায়। অর্থের সময়মূল্য এটাই, যে সময়ের সাথে সাথে আমার অর্থের যে ক্রয় ক্ষমতার যে পরিবর্তন ঘটে, যে এই টাকাটা আমি কোথায় ইনভেস্ট করতে পারি, বা এই টাকাটা আমাকে কিভাবে ডিসকাউন্টিং করে আমার নিয়ে আসা যায়, এই জিনিসগুলো নিয়ে যাবতীয় আলোচনা করা হয় এখানে। ঠিক আছে, তো এই অধ্যায়ে আমরা যা যা শিখবো, কি কি শিখবো? অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থের সময় মূল্যের ভবিষ্যৎ মূল্য সম্পর্কে জানতে পারবো। আমি অলরেডি আপনাদেরকে একটা নলেজ দিয়ে দিছি। প্রকৃত সুদ, সুদ
নির্ণয় করার পদ্ধতি আমরা করতে পারবো, যেটা সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কি কম্পাউন্ডিং ইন্টারেস্ট। তো এগুলো নিয়ে আমরা সামনে ম্যাথ করব। তারপর ঋণের কিস্তি নির্ণয় করার পদ্ধতি, আমি বছরে কয়বার ঋণ, আমি যদি ঋণ নিই আমি বছরে কতবার টাকা পরিশোধ করবো। মনে করেন আমি বছরে এক মাসে, প্রতি মাসে পরিশোধ করতে পারি, আবার এমন হতে পারে আমি ত্রৈমাসিক ভাবে ইয়ে করতে পারি, আবার এমন হতে পারে আমি সাপ্তাহিক ভাবে ঋণ পরিশোধ করতেছি। তো এগুলো কি আমি এই অধ্যায় থেকে আমি জানতে পারবো। সঞ্চয় স্কিমের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো। তো আমি ভবিষ্যতে কি ধরনের ইনভেস্টমেন্ট করলে আমার জন্য প্রফিটেবল হবে সেগুলো কি আমি জানতে পারবো। আচ্ছা দেখি এখানে কি বলছে, অর্থের সমমূল্যের ধারণা আমি অলরেডি আপনাদের দিয়ে দিচ্ছি। বর্তমানে যে 100 টাকা, বর্তমান না বুঝে অতীত দিয়ে বুঝে, মনে করেন অতীতে যে টাকা দিয়ে আপনি কিটক্যাট কিনতে পারতেন 2014 সালে, বর্তমানে কি আপনি ওই টাকা দিয়ে কিটক্যাট কিনতে পারেন? পারেন না। আপনার 2014 সালে সম্ভবত 25 টাকা না 30 টাকা দিয়ে 2 বাইটেরটা কিনতে পারতেন। এখন বর্তমানে কিনতে হলে আপনার কত টাকা দিতে হবে? আপনার প্রায় 45 টাকা বা 50 টাকা দিতে হবে। তো সময়ের পরিবর্তনের সাথে আপনার আপনার পারচেসিং পাওয়ারটা কমে গেছে না? এই যে পারচেস বা ক্রয় ক্রয় করার ক্ষমতাটা কি ডিক্রিজ হয়েছে না? সো বাংলা কথা, বর্তমানের 100 টাকা যে ক্রয় ক্ষমতা, যে পাওয়ারফুল, সেটা ফিউচারের 100 টাকার না। ফিউচারে 100 টাকার ক্রয় ক্ষমতা কমে যাবে যদি মার্কেট ইন্টারেস্ট রেট সাপোজ 1% হয়। হ্যাঁ, তাহলে আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন 100 টাকা, হ্যাঁ, ইন্টু 1+, এটা হচ্ছে ফর্মুলা যেটা আমি ফিউচার আপনাদেরকে শিখাবো। 1 বছর পরে যদি আপনি ক্যালকুলেশন করে দেখেন, তাহলে আপনি সাপোজ আমি এখনই করে দেখাচ্ছি, প্লাস যদি 9% ইন্টারেস্ট রেট থাকে আর কি, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। হ্যাঁ, আমি ম্যাথ করে দেখাবো সামনে, তারপরে দেখাচ্ছি। 1 বছর পর আপনার কত হবে? 1 বছর পর আপনার 109 টাকা হবে। এটা আমি কেন ম্যাথ করছি আমি জানি না, এটা সিম্পলি আমি ক্যালকুলেশন করেও করতে পারতাম। আচ্ছা যাই হোক, তো আমি কত এই বর্তমানের, মানে আজকে 2024 সালের 100 টাকা 2025 সালে যদি মার্কেট ইন্টারেস্ট রেট 9% থাকে, আমি বর্তমান ইন্টারেস্ট রেট জানি না, তারপর গুগলে আজকে দেখি কারেন্ট ইন্টারেস্ট রেট ইন বাংলাদেশ 6.52। ঠিক আছে, তো আপনি ক্যালকুলেশন করলে ওইভাবে করবেন, কিন্তু কোশ্চেনে বেশিরভাগ সময় স্ট্যান্ডার্ড ইয়ে দিয়ে দেয় আমাদেরকে 9%, 10% দিয়ে দেয়। সো বর্তমান 100 টাকা 1 বছর পর 109 টাকার সমান, বা যদি 10% সুদ হয় তাহলে আমার কি 110 টাকার সমান হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে আমাদের এই ধরনের ম্যাথ আমরা এখানে করবো। তো এটাই বলছে, এটাই হচ্ছে একটা ধারণা আমি আপনাদের দিয়ে দিলাম। অর্থাৎ সময় মূল্যের গুরুত্ব অপরিসীম। আপনি ব্যাংকে ইনভেস্ট করবেন টাকাটা, নাকি আপনি স্টক মার্কেটে বা আপনি অন্য কোনো ইনভেস্টমেন্টের জায়গায় বা ট্রেজারি বিল কিনবেন, এগুলো আপনি ক্যালকুলেশন করে দেখেন। ঠিক আছে, তারপর অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। মনে করেন আপনার কাছে আজকে 1 লাখ টাকা আছে, 10,000 টাকা আছে, সিম্পল ক্যালকুলেশনই থাকি। সো 10,000 টাকা আপনি হয়তো বা ব্যাংকে ইনভেস্ট করতে পারেন। ব্যাংকে ইনভেস্ট করলে ব্যাংক আপনারে সাপোজ 10% ইন্টারেস্ট দিবে। আর আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, ওইখানে আপনি 12% ইন্টারেস্ট পাবেন। তো আপনি একটু ভীতু প্রকৃতির মানুষ ধরে নিলাম। তো আপনি যেহেতু ভীতু প্রকৃতির মানুষ, তো আপনি ব্যাংকে যেহেতু সেফ, আপনি ব্যাংকে ইনভেস্ট করছেন। তো এই 10,000 টাকা আপনি ব্যাংকে ইনভেস্ট করার কারণে আপনার এই যে 12% যে একটা ইন্টারেস্ট পাওয়ার একটা বা একটা মানে রেভিনিউ জেনারেট করার একটা চান্স ছিল না, তো এই জিনিসটা কি আপনার ত্যাগ করতে হচ্ছে না? তো এটাই কি সুযোগ দেয়। একটা ইনভেস্টমেন্ট করার কারণে আমি আরেকটা ইনভেস্টমেন্টের কি মানে সুযোগটা ছেড়ে দেওয়ার কারণে ওই যে যে সুযোগটা আমি হারায় ফেলে, ওইটাই সুযোগ দেয়। যেখানে দেখেন কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করার সুযোগ ত্যাগ করতে হয়, যাকে অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়ে থাকে। বুঝতে পারছেন? সেম জিনিস। তো এটাই মানে এখানে একটু কনসেপচুয়াল ওয়েতে ব্যাখ্যা করে দিছে। আমি যেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিছি, আমার মনে হয় না এর চেয়ে বেটার ওয়েতে কেউ এক্সপ্লেন করে দিতে পারবে। প্রকল্প মূল্যায়ন, আপনার সাপোজ আপনারা বলতেছে, সাপোজ আপনাকে বলতেছে আজকে আপনার এক্স অ্যামাউন্ট অফ টাকা আপনার 4 বছর পরে সোনালী ব্যাংক আপনারে দিবে হয়তো বা মনে করেন 10 লাখ টাকা। আর এদিকে রূপালী ব্যাংক আপনারে বলছে যে সে আপনারে দিবে 9 লাখ টাকা, কিন্তু সে দিবে 4 বছরে, আর সে দিবে 4.5 বছরে। সে 10 লাখ টাকা দিবে হচ্ছে আমাকে
সে আমাকে 10 লাখ, সরি এখানে একটা জিরো কম দিয়েছি, তো 10 লাখ টাকা দিবে আমার 4.5 বছরে, আর সে আমাকে 9 লাখ টাকা দিবে 4 বছরে। তো আমার কি করতে হবে, এই যে এগুলো কি ফিউচার ভ্যালু না? এটা আমি কি 4.5 বছর পর আমি এই অ্যামাউন্ট গুলো পাবো, তো এগুলো আমার ফিউচার ভ্যালু না? আমার যেহেতু এটা ফিউচার ভ্যালু, আমার এগুলা এই দুটো অ্যামাউন্টই আমার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। কনভার্ট করে আমি দেখবো, মূল্যায়ন করে দেখবো যে কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো হয়। এখানে কিন্তু একটা ক্যাচ আছে, এরা কিন্তু 4.5 বছরে আমাকে 10 লাখ টাকা দিচ্ছে, আর এরা আমাকে 4 বছরে 9 লাখ টাকা দিচ্ছে। তো আমার ক্যালকুলেট করে দেখতে হবে যে কে অ্যাকচুয়ালি আমাকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কি অর্থের সমমূল্যের মধ্যে দেখতে পারি। তারপর ঋণ গ্রহণ, আর একইভাবে আমি যদি কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে আমার যদি ফিউচারে টাকা দিতে হয়, আমার কত টাকা তারে দিতে হচ্ছে, এগুলা কি আমি ক্যালকুলেশন করার মাধ্যমে আমি দেখতে পারি। সো আমি একটা ডিসিশন মেকিং এ কি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারি। এই যে এখন অর্থের সমমূল্যায়নের সূত্র আছে, সো এই ম্যাথ গুলো আমি আপনাদেরকে নেক্সট চ্যাপ্টার বা সরি নেক্সট ক্লাসে করে দেখাবো। টিল দেন এক ক্লাসে যদি সব দিয়ে আপনাদের মাথায় অনেক কিছু আসবে না, সো নেক্সট ক্লাসে আমরা ফিউচার ভ্যালুর অঙ্ক করব, তারপরে আমরা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক করব, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম। আপনারা এইভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, আর ডু কমেন্ট, যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করেন। আমার চ্যানেলে আপনার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যদি কোনো রকম কোয়েরিজ থাকে আপনারা আমাকে আস্ক করতে পারেন, আমি যতটুকু পারা যায় আমি আপনাদেরকে হেল্প করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।